বিডিফিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা দাস। সারা দুনিয়ার ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকে। ইসরায়েল গাজায় 7 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ঘোষণা দিয়েছে যে কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং আংশিকভাবে খুলবে, তবে শুধুমাত্র গাজাবাসীর বের হওয়ার জন্য। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় জেইতুন এলাকায় 2 জনকে গুলি করে হত্যা করা হয় এবং দক্ষিণের আল মাওয়াসি ক্যাম্পে বিমান হামলায় 5 জন নিহত হয়, যাদের মধ্যে 2 শিশু ছিল, বয়স মাত্র 8 বছর ও 10 বছর। হামলার ফলে আগুন লেগে বহু তাঁবু পুড়ে যায় এবং আরও 32 জন আহত হয়। হামাস এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে নিন্দা করে। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে 10 অক্টোবর থেকে কার্যকর থাকা যুক্তরাষ্ট্র ব্রোকার্ড যুদ্ধবিরতির সময় ইসরায়েল অন্তত 591 বার চুক্তি লঙ্ঘন করেছে, যাতে 360 জন নিহত এবং 922 জন আহত হয়েছে। একই দিনে ইসরায়েল আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে একটি মৃতদেহের অংশ গ্রহণ করেছে, যা হয়তো অবশিষ্ট 2 বন্দীর একজন হতে পারে। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস 20 জীবিত বন্দী ও 26টি মৃতদেহ ফেরত দিয়েছে। বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। রাফা ক্রসিংকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় ক্রসিং 2 দিকেই খোলার কথা থাকলেও ইসরায়েল বলছে রাফা শুধুমাত্র গাজাবাসীর বাইরে যাওয়ার জন্য খুলবে এবং সেজন্য নিরাপত্তা অনুমোদন প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা গাজাবাসীদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার আশঙ্কা বাড়াচ্ছে। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, এটি ফিলিস্তিনিদের চলাচল সীমিত করার ইঙ্গিত দিচ্ছে এবং তাদের ফিরে আসার অধিকার অনিশ্চিত করে তুলছে। অন্যদিকে মিশর ঘোষণা দিয়েছে কোনো চুক্তি ছাড়া রাফা খোলা হবে না এবং খুললে অবশ্যই 2 দিকেই চলাচল করতে হবে। মিশরের এক কর্মকর্তা জানান, কায়রো একতরফা কোনো পরিকল্পনা মেনে নেয়নি। সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন হারিদি বলেন, মিশর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সব ক্রসিং খুলে দেওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘ রাফা সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানায়। মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, গাজার বাসিন্দারা যেন চাপ ছাড়াই বের হতে পারে এবং যারা বাইরে আছে তারা চাইলে যেন ফিরে আসতে পারে। এটি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ভালোভাবে এগোচ্ছে এবং তার পরিকল্পনার দ্বিতীয় ধাপ আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী মোতায়েন, প্রযুক্তি নির্ভর ফিলিস্তিনি সরকার গঠন ও হামাসকে নিরস্ত্র করা শিগগিরই শুরু হবে। তবে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলি দখল অব্যাহত থাকলে তারা অস্ত্র ত্যাগ করবে না। এদিকে গাজায় চিকিৎসা সংকট ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 8000-এর বেশি রোগীকে গাজার বাইরে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনও 16500-র বেশি রোগী জরুরি চিকিৎসার জন্য বের হতে চায়। ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে, চিকিৎসা সরিয়ে নেওয়ার প্রয়োজন অত্যন্ত বিশাল। কয়েকটি দেশ, বিশেষ করে মিশর ও সংযুক্ত আরব আমিরাত, বেশ কিছু রোগী গ্রহণ করেছে, তবে ইউরোপের বেশিরভাগ দেশ খুব কম রোগী নিয়েছে। সামগ্রিকভাবে ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত 70,117 জন ফিলিস্তিনি নিহত এবং 1,70,999 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1139 জন নিহত এবং প্রায় 200 জনকে আটক করা হয়েছিল। রাফা নিয়ে এই নতুন জটিলতা ও ইসরায়েলি হামলার ধারাবাহিকতা গাজার মানবিক সংকটকে আরও গভীর ও অনিশ্চিত করে তুলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর এমন এক সময় ঘটেছে যখন ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আন্তর্জাতিক চাপ আবারও বাড়ছে, আর যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক চলছে এক টানাপোড়েনে। 4 বছরের বেশি সময় পর পুতিনের এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার সুযোগই নয়, বরং ভারত কিভাবে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে তার সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখবে তার একটি ইঙ্গিত বহন করে। স্বাধীনতার পর থেকেই ভারত জোট নিরপেক্ষ অবস্থানে থেকেও বাস্তবে কখনো সোভিয়েত ইউনিয়নের দিকে, আবার ঠান্ডা যুদ্ধোত্তর সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগতভাবে ঘনিষ্ঠ হয়েছে।
ইউক্রেন যুদ্ধের পর থেকে সেই ভারসাম্য আরও কঠিন হয়ে উঠেছে। পুতিন বৃহস্পতিবার রাতে দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত নৈশভোজে যুক্ত হন। পরে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক গার্ড অব অনার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে শ্রদ্ধা জানানোর পর হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, রোসোবোরন এক্সপোর্ট সহ প্রতিরক্ষা ও জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তারা পুতিনের সঙ্গে রয়েছেন। ক্রেমলিন জানিয়েছেন, এই সফরে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করবে। সফরের সময়টাও গুরুত্বপূর্ণ। 2000 সালে শুরু হওয়া বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতা ইউক্রেন যুদ্ধের পর ভেঙে পড়েছিল। 2022 সালে মোদির রাশিয়া সফর বাতিল হয়, আর 2023 সালে পুতিন আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে G20 সম্মেলনে আসেননি। 2024 সালে মোদি মস্কো সফর করে সেই শূন্যতা কিছুটা পূরণ করেন, আর এখন 4 বছর পর পুতিন দিল্লিতে আসছেন। এবারের আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা ও বাণিজ্য। রাশিয়া চায় ভারত আরও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিশেষ করে অতিরিক্ত S-400 এবং যুদ্ধবিমান, বিশেষত Su-57 স্টেলথ জেট কিনুক। ভারতও প্রতিরক্ষায় রাশিয়াকে অগ্রাধিকার দেয়, কারণ এখনও তার 60% বেশি অস্ত্র ভাণ্ডার রুশ প্রযুক্তি নির্ভর। ভারতীয় বিমান বাহিনীর মতে সাম্প্রতিক পাকিস্তান সীমান্ত উত্তেজনায় S-400 একটি গেম চেঞ্জার ছিল। তবে তেলের বাণিজ্য বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ইউক্রেন আক্রমণের পর ভারত রুশ তেল আমদানি 2250% বাড়ালেও এখন যুক্তরাষ্ট্রের চাপ তা হ্রাস করছে। প্রেসিডেন্ট ট্রাম্প রুশ তেল কেনার কারণে ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করেছেন এবং রসনেফট, লুকোয়েল সহ রুশ জ্বালানি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে ভারতের রুশ তেল আমদানি 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামতে চলেছে। আর রিলায়েন্স ঘোষণা করেছে যে তারা রুশ তেল ব্যবহার করে তৈরি পণ্য রপ্তানি করবে না। বিশ্লেষকদের মতে পুতিন দিল্লি সফরের মাধ্যমে দেশীয় জনগণ ও বিশ্বের উদ্দেশ্যে বার্তা দিতে চান যে রাশিয়া বিচ্ছিন্ন নয়, বরং বিশ্বের বৃহৎ গণতন্ত্রের একটির সঙ্গে তার সম্পর্ক মজবুত। ভারত ও যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ না করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতে চায়। এটাই এই শীর্ষ বৈঠকের মূল রাজনৈতিক ভারসাম্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রায় 1 মাস ধরে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। দুর্নীতিসহ একাধিক মামলায় দণ্ডিত হয়ে 2023 সালের অগাস্ট থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। তবে পরিবারের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘ সময় তাকে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, যা তার অবস্থান ও স্বাস্থ্যের বিষয়ে নানা গুজব ছড়ায়। অবশেষে তার বোন উজমা খানও মঙ্গলবার সাক্ষাৎ করতে পারলেও তিনি জানান, ইমরান খান শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত এবং বন্দিত্বের পরিবেশকে মানসিক নির্যাতন হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, 24 ঘণ্টার প্রায় পুরো সময়ই তাকে একাকী কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা, তোষাখানা মামলা, সাইফার ফাঁস করা এবং সহিংস বিক্ষোভ সংক্রান্ত সন্ত্রাসবাদ বিরোধী আইনের মামলা সহ বহু মামলায় দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন। তার স্ত্রী বুশরা বিবিও আল কাদির মামলায় 7 বছরের সাজা ভোগ করছেন। তবে খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ দাবি করে আসছে যে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরিবারের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। এতে সমর্থকদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়। কেউ কেউ ধারণা করেন তিনি অসুস্থ বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এমনকি মৃত্যুর গুজবও ছড়ায়। তার বোনেরা 18 নভেম্বর কারাগারের বাইরে প্রথম বিক্ষোভ করেন এবং অভিযোগ করেন যে তাদের সহিংসভাবে সরিয়ে দেওয়া হয়েছে। পরে 25 নভেম্বর দ্বিতীয় দফায় বিক্ষোভ হয় এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সহ পিটিআই নেতারা ধারাবাহিকভাবে কারাগারের বাইরে অবস্থান করেন। পেশোয়ারেও পিটিআই সমর্থকদের বিক্ষোভ হয়, যেখানে দলটি দীর্ঘদিন ধরে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে সরকার আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ বন্ধের বিষয়ে কিছু বলেনি। পিএমএলএন নেতারা শুধু দাবি করেছেন যে খানের স্বাস্থ্যের বিষয়ে যে গুজব ছড়িয়েছে তা বিদেশি গণমাধ্যমের অপপ্রচার। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাক্ষাৎ বন্ধ রাখা ও খানকে একঘরে করার কৌশল উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশ্লেষক ইমতিয়াজ গুল মনে করেন, সরকারের লক্ষ্য হচ্ছে খানের উপর চাপ সৃষ্টি করে তাকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করা। অপরদিকে কলামিস্ট উসামা খিলজি বলেন,
পাকিস্তানের ক্ষমতার কাঠামোয় রাজনৈতিক নেতারা হয় সরকারে থাকে নয়তো কারাগারে, এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের ভূমিকা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিটিআই ২০২৪ সালের নির্বাচনের দল হিসেবে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসন পেয়েছে, যদিও তারা দাবি করে নির্বাচন কারচুপির মাধ্যমে আরও আসন বঞ্চিত করা হয়েছে। সমালোচকদের মতে ইমরান খান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তার উপর এ ধরনের চাপ প্রয়োগ সরকার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শক্ত বার্তা যে কেউ লাইনচ্যুত হলে কঠোর ফল ভোগ করতে হবে। আর এ কারণেই তার সাক্ষাৎ সংক্রান্ত বাধা পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের ঝড় তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনি বুধবার তেহরানে হাজারো নারীকে উদ্দেশ্য করে দেওয়া বক্তৃতায় বলেন, ইরানি নারীদের উন্নতি ও সাফল্য প্রমাণ করে যে হিজাব কোনোভাবেই অগ্রগতির পথে বাধা নয়। তিনি তার বক্তব্য শুরু করেন ইসলামের মহান নারীমূর্তি হজরত ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী স্মরণ করে। তার ভাষায় এই দীপ্ত সূর্য থেকে ইরানি নারীরা পথ নির্দেশ ও অনুপ্রেরণা গ্রহণ করে নিজেদের উন্নতির পথে অগ্রসর হচ্ছেন। তিনি ব্যাখ্যা করেন, ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, ত্যাগ, সত্যের পক্ষে সংগ্রাম, মানুষের কল্যাণে আত্মনিবেদন, রাজনৈতিক বোধ, পরিবার পরিচালনা এবং সন্তান লালন পালনে উৎকর্ষতা নারীদের জন্য চিরন্তন আদর্শ। খামেনি বলেন, কোরআন নারী পুরুষ উভয়ের জন্য সমান মর্যাদার, আধ্যাত্মিক উন্নতির সমান সুযোগ এবং মানব ইতিহাসে সমান ভূমিকার কথা বলেছে। তার মতে ইসলামের নারীনীতি উচ্চতর, প্রগতিশীল এবং ভুল ধারণাপ্রসূত ধর্মবোধ অথবা ধর্মবিরোধী মতাদর্শ উভয়কেই প্রত্যাখ্যান করে। তিনি জোর দিয়ে বলেন, ব্যবসা, সামাজিক কার্যক্রম, রাজনীতি, সরকারি পদ সহ অধিকাংশ ক্ষেত্রে নারীদের সমান অধিকার রয়েছে এবং ব্যক্তিগত ও সমষ্টিগত উন্নতির সকল পথ তাদের জন্য উন্মুক্ত। পশ্চিমা সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, সেখানে শালীনতার অভাব, যৌন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণহীনভাবে উৎসাহিত করা এবং নারীর মর্যাদা অবমূল্যায়ন করা হয়। এর বিপরীতে ইসলাম পুরুষ নারী উভয়ের জন্য আচরণ, পর্দা, সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত নিয়ম নির্ধারণ করেছে, যা সমাজের স্বার্থ ও নারীর প্রকৃত স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষায় নারী ও পুরুষ সমাজের দুই পরিপূরক স্তম্ভ, যাদের মিলিত ভূমিকা পরিবার, সভ্যতা ও মানব সমাজ পরিচালনার ভিত্তি। পরিবারকে তিনি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে উল্লেখ করেন এবং বলেন, পশ্চিমা সংস্কৃতি যেখানে পরিবারকে উপেক্ষা করে, ইসলাম সেখানে নারী, পুরুষ ও সন্তানের জন্য নির্দিষ্ট অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে। নারীর প্রধান অধিকার হিসেবে তিনি সামাজিক ও পারিবারিক ন্যায় বিচার এর কথা তুলে ধরেন। নিরাপত্তা, মর্যাদা ও সম্মান রক্ষা করাও নারীর মৌলিক অধিকার বলে তিনি উল্লেখ করেন। সমান কাজে সমান বেতন, কর্মজীবী বা পরিবার প্রধান নারীর জন্য বীমা, মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। পরিবারের ভেতরে নারীর সবচেয়ে বড় অধিকার হিসেবে তিনি বলেন, স্বামীর ভালোবাসা ও সহিংসতার সম্পূর্ণ বর্জন নিশ্চিত করা আবশ্যক। পশ্চিমা সমাজে নারীর উপর সহিংসতা, অবমূল্যায়ন ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনায় তিনি বলেন, ইসলাম নারীর স্বতন্ত্রতা, সম্মান ও অগ্রগতির সক্ষমতাকে স্বীকৃতি দেয়। তিনি পশ্চিমা পুঁজিবাদকে দোষারোপ করে বলেন, সেখানে পরিবার ব্যবস্থা ধ্বংস, অসামাজিক প্রবণতা, কিশোরীদের প্রতি শোষণমূলক নেটওয়ার্ক এবং যৌনতার নামে স্বাধীনতা প্রচার ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে। কিন্তু পশ্চিমারা এসব ভুলকে স্বাধীনতা বলে প্রচার করে অন্য সমাজেও প্রতিষ্ঠা করতে চায়। খামেনি বলেন, ইসলামী পর্দাশীল নারীর অগ্রগতিতে কোনো বাধা নেই। ইরানের নারীরা বিজ্ঞান, ক্রীড়া, চিকিৎসা, সাহিত্য, রাজনীতি, সামাজিক নেতৃত্ব সহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা অর্জন করে এই সত্য প্রমাণ করেছেন। তার মতে ইরানের ইতিহাসে কখনো এত বিপুল সংখ্যক শিক্ষিত, বিজ্ঞ, চিন্তাশীল নারী ছিল না। এটা ইসলামী প্রজাতন্ত্রের অর্জন।
ইরান ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সদস্য রাষ্ট্রগুলোর যৌথ সামরিক মহড়া বর্তমানে ইরানের উত্তর পশ্চিমে পূর্ব আজারবাইজান প্রদেশে চলছে, যা ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। শাহান্ত ২০২৫ নামে এই যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া ইতিমধ্যেই এসসিওর অধিকাংশ সদস্য দেশ বিশেষ বাহিনী সহ বিভিন্ন ইউনিট পাঠিয়েছে। মহড়ার সমন্বয়ক ও নির্বাহী কমিটির প্রতিনিধি জেনারেল ভালি মাদানি জানিয়েছেন, কিছু দেশ শুধু সৈন্যই নয়, তাদের যৌথ চিফস অব স্টাফের প্রতিনিধিদেরও পাঠিয়েছে অপারেশনাল পরিকল্পনায় অংশ নেওয়ার জন্য। ৪ ডিসেম্বর মহড়ার প্রথম ধাপের কার্যক্রমের সংক্ষিপ্তসার প্রকাশ করা হবে বলে তিনি জানান। ইরানের কর্মকর্তারা এই মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। এক আইআরজিসি কমান্ডার বলেন, ইরান দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী, যেখানে নারী শিশুসহ প্রায় ১৭,০০০ মানুষ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তার মতে, সন্ত্রাস মোকাবেলায় ইরানের ভূমিকা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক মহড়ায় বিশেষ গুরুত্ব রাখে। মঙ্গলবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, এই মহড়া তথাকথিত হিজেমনিক বা আধিপত্যবাদী শক্তিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি দেখায় যে স্বাধীন রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা রক্ষায় এবং অত্যাচারী আচরণের বিরুদ্ধে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষা সহযোগিতা ও যৌথ সামরিক পদক্ষেপ সাম্প্রতিক বছরগুলোতে আরও বিস্তৃত হয়েছে। আইআরজিসির স্থল বাহিনী আয়োজিত এই মহড়া এসসিও কাঠামোর অধীনে দ্বিতীয় বড় সন্ত্রাস বিরোধী কার্যক্রম। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে চীনে অনুষ্ঠিত হয়েছিল ইন্টার অ্যাকশন ২০২৪ নামে প্রথম যৌথ লাইভ এক্সারসাইজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিও বর্তমানে ভৌগোলিক আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংগঠন। ২০২৩ সালে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ গ্রহণ সংগঠনটির নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক প্রকল্প ও সাংস্কৃতিক বিনিময়ের ধারা আরও জোরদার করেছে। এই প্রেক্ষাপটে চলমান মহড়াটি শুধু সামরিক সক্ষমতা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমষ্টিগত নিরাপত্তার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।